বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। কেন্দ্র রাজ্যের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আর্থিক উন্নয়ন। লোকসভা ভোটের প্রচার শুরু হওয়া থেকে এই প্রতিশ্রুতি দিয়ে আসছেন নরেন্দ্র মোদী। এবার সেই কথা রেখে রাজ্যের হাতে বাড়তি তহবিল তুলে দেওয়ার কথা ঘোষণা করল মোদী সরকার। সাংবাদিকদের একথা জানান অর্থমন্ত্রী অরুণ জেটলি। রাজ্যের হাতে আরও বেশি আর্থিক ক্ষমতা, উন্নয়নের জন্য আরও অর্থ। কেন্দ্র রাজ্যের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আর্থিক উন্নয়ন। লোকসভা ভোটের প্রচার শুরু হওয়া থেকে এই প্রতিশ্রুতি দিয়ে আসছেন নরেন্দ্র মোদী। এবার সেই কথা রেখেই রাজ্যের হাতে বাড়তি তহবিল তুলে দেওয়ার কথা ঘোষণা করল মোদী সরকার। শিওরে বাজেট। আর তার মাত্র 4 দিন আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানালেন, চতুর্দশ অর্থ কমিশনের সুপারিশ মেনে আগামী অর্থবর্ষ থেকে কেন্দ্রীয় কর বাবদ আয়ের 42% রাজ্যগুলির মধ্যে ভাগ করে দেবে কেন্দ্র, যার সঙ্গে অনুদান ও অন্যান্য অর্থ সাহায্য যোগ করলে কেন্দ্রের আয়ের অর্ধেকের কাছাকাছি অর্থ চলে যাবে রাজ্যের সিন্ধুকে। এতদিন কেন্দ্রীয় কর বাবদ যা হাতে আসত তার 32% বিলি হতো রাজ্যগুলির মধ্যে। এর আগেও অর্থ কমিশনের সুপারিশে ওই কর থেকে রাজ্যগুলির জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে, কিন্তু এক লাফে এতখানি বাড়ার ঘটনা এই প্রথম। কমিশনের হিসাবে চলতি অর্থবর্ষে কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে মোট 3,48,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। আগামী বছর ওই পরিমাণ বেড়ে দাঁড়াবে 5,26,000 কোটিতে। এই সিদ্ধান্তের কথা জানিয়ে বুধবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী। জানিয়েছেন, কেন্দ্রের হাতে আগের তুলনায় কম অর্থ থাকলেও রাজ্য পাচ্ছে বেশি, ফলে তারা নিজেদের প্রয়োজন মতো উন্নয়ন খাতে তা খরচ করতে পারবে। জেটলির বক্তব্য, অধিকাংশ রাজ্যই হাতে আরও বেশি অর্থ পেতে চাইছিল। দাবি উঠেছিল কেন্দ্রীয় অনুদান ভিত্তিক প্রকল্পের সংখ্যা কমিয়ে সেই অর্থ রাজ্যের হাতে তুলে দেওয়ার, যাতে কেন্দ্রীয় সরকারের তৈরি নকশা ভেঙে দারিদ্র্য দূরীকরণ, শিক্ষা বা স্বাস্থ্য প্রকল্পগুলি স্থানীয় এলাকার চাহিদা অনুযায়ী চালানো যায়। এখন 100 দিনের কাজ। ইন্দিরা আবাস যোজনা থেকে শুরু করে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার মতো 66টি কেন্দ্রীয় প্রকল্প চলছে। কমিশনের মতে অর্থনীতির হাল ফিরছে, বৃদ্ধির হার বাড়ছে, কর ক্ষেত্রে সংস্কার হলে রাজস্ব আয় বাড়বে। তাই কেন্দ্রের উচিত 2019-20 অর্থবর্ষের আগে রাজস্ব ঘাটতি শূন্যে নামিয়ে আনা। 87,436 for a 5-year period on this ground. Of this grant recommended, the panchayats will get 2,02,292 and the municipalities will get 87,143 crores. So that amount also deficit states. The 11 revenue deficit states are Andhra Pradesh after the division, Assam, Jammu Kashmir, Himachal Pradesh, Kerala, Manipur, Meghalaya, Mizoram, Nagaland, Tripura and West Bengal. So Andhra Pradesh, Assam, Kerala and West Bengal amongst the bigger states, Himachal Pradesh, then Jammu Kashmir and some of the northeast states. These are revenue deficit states. So the Finance Commission has calculated on a tapering basis the revenue deficit over the next 5 years, starting with the first year from 1st April. So over and above 42% and the municipality panchayat grant, an additional amount has been allocated to these states. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সিপিএম 21তম ত্রিপুরা রাজ্য সম্মেলন শুরু হলো আগরতলা টাউন হলে। বুধবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত প্রকাশ্য সমাবেশে প্রধান বক্তা ছিলেন সিপিএম সাধারণ সম্পাদক প্রকাশ কারাত। সমাবেশ মঞ্চে এছাড়াও উপস্থিত ছিলেন সিপিএম পলিট ব্যুরোর 3 সদস্য মানিক সরকার, বৃন্দা কারাত ও বিমান বসু। ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন দর সহ অন্যান্য নেতৃত্বরা। আগরতলা টাউন হলে শুরু হলো সিপিএম 21তম ত্রিপুরা রাজ্য সম্মেলন। এবারে রাজ্য সম্মেলন বরাবরের মতোই শুরু হয় প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে। বুধবার বিকেল 2টায় রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে শুরু হয় প্রকাশ্য সমাবেশ। সমাবেশে সভাপতিত্ব করেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য অঘোর দেববর্মা। সমাবেশের প্রধান বক্তা ছিলেন সিপিএম সাধারণ সম্পাদক প্রকাশ কারাত। সমাবেশ মঞ্চে এছাড়া উপস্থিত ছিলেন সিপিএম পলিট ব্যুরো 3 সদস্য মানিক সরকার, বিমান বসু, বৃন্দা কারাত। উপস্থিত ছিলেন সিপিএম ত্রিপুরা রাজ্য সম্পাদক বিজন ধর, কেন্দ্রীয় কমিটির সদস্য খগেন দাস সহ পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্যরা। এদিন সকাল থেকেই রাজ্যের প্রতিটি অঞ্চল থেকে অসংখ্য জাতি উপজাতির নারী পুরুষ, দলীয় নেতাকর্মী সমর্থকরা রাজধানীতে আসতে শুরু করে, যা বেলা বাড়ার সাথে সাথে জনসমুদ্রের রূপ নেয়। এদিন রাজধানীর প্রতিটি রাজপথ ছিল সমাবেশে আসা মানুষের দখলে, যা একটা সময় লাল জোয়ারে পরিণত হয়েছিল। সমাবেশে প্রধান বক্তার ভাষণে পার্টির সাধারণ সম্পাদক প্রকাশ কারাত লোকসভা নির্বাচনের পূর্বে নরেন্দ্র মোদীর আচ্ছে দিন আয়েগার বক্তব্যকে কটাক্ষ করে বলেন,
चुनाव के अभियान के समय नरेंद्र मोदी और भारतीय जनता पार्टी ने ऐलान किया था कि अच्छे दिन आने वाले हैं और इस 9 महीनों में सरकार ने जिस तरह काम किया है उससे स्पष्ट हो गया है कि किसके लिए अच्छे दिन आए हैं। गुजरात में जहां नरेंद्र मोदी जी आते हैं वहां से गुजरात में बड़ा पूंजीपति है, उसका नाम है गौतम अदानी और इस अदानी के संपत्ति जो है वो पिछले 1 साल में 25,000 करोड़ रुपए की बढ़ोतरी हुई है। एक ही पूंजीपति की संपत्ति 25,000 करोड़ रुपए का बढ़त हुआ है। इसी से आपको पता लग जाता है कि अच्छे दिन किसके लिए आया है। सरकार के जो जन कल्याणकारी काम है, जन सेवा के लिए काम है, उस खर्चे को भारी तरह कटौती कर रही है। तो ये सरकार नंगे रूप से अमीरों के पक्ष में, पूंजीपतियों के पक्ष में काम कर रही है और जन विरोधी, मजदूर विरोधी, किसान विरोधी नीतियां अपना रही है। अगर इन नीतियों के खिलाफ हमें संघर्ष को आगे बढ़ाना है तो सबसे पहले जरूरत यह है कि कम्युनिस्ट पार्टी ऑफ इंडिया मार्क्सिस्ट को मजबूत करें और जब हम सीपीआईएम को मजबूत करेंगे तभी हम दूसरे तमाम वामपंथी पार्टियों के एकता के आधार पर वामपंथी और जनवादी एकता को कायम कर सकते हैं और वही हमारे देश में सही विकल्प होगा, राजनीतिक विकल्प होगा। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে পলিট ব্যুরোর সদস্য বিমান বসু বলেন, ত্রিপুরা বামফ্রন্ট সরকার সারা দেশের বাম গণতান্ত্রিক আন্দোলনকে বিকশিত করার ক্ষেত্রে লাইট হাউসের মতো কাজ করছে। এছাড়াও পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর একটি সম্পদ ত্রিপুরা রাজ্যের পার্টি। ত্রিপুরাতে যেভাবে জাতের বদজাতি, ধর্মের বদজাতি তাকে পরাস্ত করে ত্রিপুরাতে যেভাবে তপশিলি মানুষ, আদিবাসী মানুষ এবং অতপশিলি মানুষের ঐক্যের মেলবন্ধন তৈরি করেছেন, আপনারা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ভারতের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে তাকেও জানাই লাল সেলাম। ত্রিপুরায় যে বামফ্রন্ট সরকার গড়ে তুলেছেন, যে বামফ্রন্ট সরকার পরিচালিত হচ্ছে তা আজকে সারা ভারতে বাম গণতান্ত্রিক আন্দোলন তাকে বিকশিত করতে আজকে লাইট হাউসের মতো কাজ করছে। কারণ আপনাদের সরকার জনস্বার্থবাহী কর্মসূচি নিয়েছে, গরিব মানুষের উন্নয়নের পক্ষে কর্মসূচি নিয়েছে, বিভাজন তৈরি করতে চাইছে। তাদের অর্থনৈতিক নীতি কি শুনলেন? अच्छे दिन आएगा, क्या दिन आने वाले हैं अभी हम लोग को मालूम हो गया, क्या दिन आने वाले हैं आइंदा। এটা আমরা বুঝতে পারছি। নির্বাচনে মানুষকে মোহমুক্ত করার জন্য, মোহগ্রস্ত করার জন্য এইসব কথাগুলো বলেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল। আমরা লক্ষ্য করে দেখছি পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস তারাও নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল 2011 সালে। সেই প্রতিশ্রুতি একটা প্রতিশ্রুতি রক্ষা করেনি। পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার বলেন, কালো বাজারে সুদখোর মহাজন, ট্যাক্স যারা ফাঁকি দেয়, বেআইনিভাবে যারা মজুদ করে, বাজারে যারা কৃত্রিম অভাব তৈরি করে,
দেশের সরকারকে ফাঁকি দিয়ে দেশের টাকা যারা বিদেশের ব্যাংকে জমা রাখে, এরকম যে শক্তি কংগ্রেস এবং বিজেপি এদেরই স্বার্থের অনুসারী। এরা গরিব মানুষের শত্রু, যে কারণে পথে বিজেপি চলবার চেষ্টা করছে। ত্রিপুরার এই যে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক, সুস্থিতিপূর্ণ উন্নয়নমূলক কাজের যে ধারা বয়ে চলেছে তাকে তারা পছন্দ করছে না। ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবার জন্য কংগ্রেস দল সক্রিয়। এরা মানুষের মধ্যে একতা, সংহতি বিঘ্নিত করবার জন্য, শান্তি বিঘ্নিত করবার জন্য তলে তলে এখনো সন্ত্রাসবাদীদের সাথে যোগাযোগ রক্ষা করে চলবার চেষ্টা করে। এরা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে বিঘ্নিত করবার জন্য যে কোনো অজুহাতে আন্দোলনের নামে থানা আক্রমণ করে, পুলিশ আক্রমণ করে পরিস্থিতিকে অস্থিতিশীল করবার চেষ্টা করে। সমাবেশে এছাড়াও বক্তব্য রাখেন পলিট ব্যুরোর সদস্য বৃন্দা করাতো। পাশাপাশি বক্তব্য রাখেন পার্টি ত্রিপুরা রাজ্য সম্পাদক বিজন ধর। এদিন সমাবেশ শুরুর আগে টাউন হলের সামনে হয় পার্টির পতাকা উত্তোলন ও শহীদ স্মরণ অনুষ্ঠান। সমাবেশ শেষে সন্ধ্যায় প্রয়াত অনিল সরকার নগরের প্রয়াত চিত্তচন্দ্র, ব্রজমোহন জমাতিয়া, শ্রীশ ভট্টাচার্য, গোপেশ দেবনাথ, সুকুমার বর্মন ও সুরেন্দ্র পাল মঞ্চে শুরু হয় 21তম রাজ্য সম্মেলনের প্রতিনিধি অধিবেশন। সম্মেলনে মোট 577 জন প্রতিনিধি ও 5 জন দর্শক অংশ নিয়েছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ব্যবসায়ী প্রদীপ জৈন হত্যা মামলায় গ্যাংস্টার আবু সালেমকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল মুম্বাইয়ের বিশেষ টাডা আদালত। ব্যবসায়ী প্রদীপ জৈন হত্যা মামলায় গ্যাংস্টার আবু সালেমকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল মুম্বাইয়ের বিশেষ টাডা আদালত। 1995 সালের 7 মার্চ জহুর বাড়ির সামনে খুন হন ব্যবসায়ী প্রদীপ জৈন। গত 16 ফেব্রুয়ারি মুম্বাইয়ের বিশেষ টাডা আদালত আবু সালেম সহ মোট 3 জনকে ওই মামলায় দোষী সাব্যস্ত করে। 47 বছরের আবু সালেমকে রায়গড় জেলার তালোজা সেন্ট্রাল জেলে রাখা হয়েছে। মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের এক সময়কার ঘনিষ্ঠ সঙ্গী আবু সালেম দীর্ঘ কূটনৈতিক জটিলতার পর তাকে ভারতের হাতে তুলে দেয় পর্তুগাল সরকার। প্রত্যর্পণের শর্ত অনুযায়ী খুনের মামলায় দোষী সাব্যস্ত হলেও সালেমকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, এই মর্মেই আদালতে সওয়াল করেন তার আইনজীবী। সালেম, হাসাম ও ঝম্বের বিরুদ্ধে খুন অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা চলছে। অতিরিক্ত দায়রা আদালতের বিচারক ভিএসনব শাস্তির আদেশ দেবেন। উল্লেখ্য, জৈন 1995 মার্চে জহুতে নিজের বাংলোর সামনে খুন হন। পুলিশের অভিযোগ, সালেমের চাহিদা মতো অর্থ না দেওয়ায় তাকে খুন করা হয়। ভারতে প্রত্যর্পিত হওয়ার পর এই প্রথম কোনো মামলায় দোষী সাব্যস্ত হল সালেম। अबू सालेम और मेहंदी हसन, इन दोनों को प्रदीप जैन की हत्या के साजिश में कोर्ट ने दोषी पाया और उन्हें दोनों को आजीवन कारावास की सजा फरमाई। में अबू सालेम को जो सजा मिली है वो दो तरफ की सजा है। प्रदीप जैन की हत्या में दोषी, इसलिए उसे आजीवन कारावास और 2 लाख का जुर्माना भी। और ये प्रदीप जैन की हत्या अबू सालेम ने इसलिए की थी कि इसका उद्देश्य, मकसद यही था कि अगर उसने फिरौती मांगी, अगर किसी ने उसको फिरौती नहीं दी तो उसे उसकी जान धोनी पड़ेगी, यही उसका मैसेज था। और इसीलिए उसने दहशतगर्दी अरेस्ट किया था। वो केस 1995 में हुआ था। उसके 10 साल के बाद में अबू सालेम को इस केस में अरेस्ट किया गया था और उस वजह से जो विटनेसेस थे वो मिलना बहुत मुश्किल था। हमने अबू सालेम का इंट्रोगेशन करने के बाद में जो विटनेसेस के नाम सामने आए, उनके जरिए ये केस बना के अबू सालेम के खिलाफ एक स्ट्रॉन्ग केस बनाया। उसके वकील उसको बार बार मिलते थे, वो हमारे खिलाफ तक कंप्लेंट भी करता था और इस वजह से उसका इंट्रोगेशन करने में हमें काफ़ी दिक्कतें आई। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।
বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত, চলে যাচ্ছে অন্যান্য খবরে। মঙ্গলবার এসএফআই টিএসইউ উদয়পুর বিভাগ আয়োজিত ত্রয়োদশ বর্ষ বিদ্যালয় ভিত্তিক একাঙ্কন নাটক প্রতিযোগিতা 2015 সমাপ্তি দিনে উদয়পুর টাউন হলে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী রতন ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এসএফআই টিএসইউ উদয়পুর বিভাগ আয়োজিত ত্রয়োদশ বর্ষ বিদ্যালয় ভিত্তিক একাঙ্কন নাটক প্রতিযোগিতা 2015 সমাপ্তি ঘটল মঙ্গলবার। এদিন রাতে উদয়পুর টাউন হলে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রযোজনায় প্রথম হয় উদয়পুর রমেশ স্কুলের নাটক এ+, দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করে যথাক্রমে চন্দ্রপুর কলোনি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় নাটক তত্ত্বচান ও মির্জা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নাটক ইচ্ছামতি। ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় নাট্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে ঘিরে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে রাজ্যের পর্যটন মন্ত্রী রতন ভৌমিক বলেন, দেশব্যাপী শিক্ষা সংস্কৃতির উপর আক্রমণের প্রতিবাদে নাটক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে সমাজের সকল স্তরের মানুষের কাছে তুলে ধরতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাজ্যে ব্যাপকভাবে সাংস্কৃতিক চর্চা পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। এগুলি সঠিক ব্যবহার করে সুস্থ সংস্কৃতি বিকাশ ঘটাতে হবে। এই ক্ষেত্রে এসএফআই টিএসইউর নাটক প্রতিযোগিতার সহায়ক ভূমিকা গ্রহণ করতে পারে বলে জানান তিনি। পয়সা ছাড়া কিছু হবে না, পয়সা দিয়ে করতে হবে। বেসরকারি একটা শাস্তি দেওয়ার চেষ্টা হচ্ছে। শুধু কি তাই? আমি অন্য সব বাদ দিলাম, এই যে চর্চার কথা বলছেন আপনি, সুস্থ সংস্কৃতির পক্ষে প্রচারের জন্য আপনারা নাটক ইত্যাদি কাজ করছেন বা সাংস্কৃতিক ডিওয়াই করছে, তারা ক্রিকেট টুর্নামেন্ট করেছে, রাজ্যভিত্তিক করবে 4-5। মূলত যাই স্টুডেন্ট দেখো, আমাদের সম্প্রীতি সমৃদ্ধি এগুলি রক্ষা করছে। আজকে আমাদের সংস্কৃতির মধ্যে, শিক্ষার মধ্যে যেভাবে পরিবর্তন নিশ্চয়ই আমরা অষ্টাদশ শতাব্দী, ঊনবিংশ শতাব্দী করে থাকবো না, বিংশ শতাব্দী, একবিংশ শতাব্দী আছে, আমরা এগিয়ে যাবো, বিজ্ঞানী করছে। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক মাধব সাহা, এসএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব, নাট্য ব্যক্তিত্ব স্বপন চক্রবর্তী, মানিকলাল চক্রবর্তী প্রমুখরা। অনুষ্ঠানে উদয়পুরের প্রয়াত 3 জন নাট্য ব্যক্তিত্ব পূর্ণ চৌধুরী, ধীরেন্দ্র সাহা, মানিক মিয়া চৌধুরীকে মরণোত্তর সম্মান এবং প্রবীণ নাট্য ব্যক্তিত্ব কান্তি কুমার চক্রবর্তী, স্বপন চক্রবর্তী ও প্রতিভা দেকে সংবর্ধনাও জানানো হয়। উল্লেখ্য 17 ফেব্রুয়ারি থেকে উদয়পুর টাউন হলে শুরু হয় এই নাটক প্রতিযোগিতা। তাতে উদয়পুর মহকুমার 19টি বিদ্যালয় অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে রমেশ স্কুলের অঙ্কিতা চৌধুরী, দ্বিতীয় চন্দ্রপুর কলোনি স্কুলের হৃদয় ঋষি দাস, তৃতীয় উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলের দেবাদ্রিতা দত্ত সহ 25 জনকে পুরস্কৃত করা হয়। এছাড়াও নির্দেশনা, রূপসজ্জা, মঞ্চসজ্জা, পাণ্ডুলিপি, আবাহ সঙ্গীত, আলো ইত্যাদি নানা বিভাগের পুরস্কার প্রদান করা হয় এদিন। উদয়পুর থেকে শান্তনু বণিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। এক অবাধ্য কলেজ ছাত্রীকে শাসন করে বিপাকে পড়তে হলো এক কলেজ অধ্যক্ষকে। ঘটনাটি ঘটল বিলুনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ে। এক অবাধ্য কলেজ ছাত্রীকে শাসন করে বিপাকে কলেজ অধ্যক্ষ। ওই ছাত্রীকে প্রকাশ্যে কান ধরিয়ে উঠবোস করানোর অভিযোগ উঠল বিলুনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অমিয় কুমার পানের বিরুদ্ধে। 13 ফেব্রুয়ারির ঘটনা হলেও তা প্রকাশ্যে এলো সোমবার। কলেজের প্রথম বর্ষের কলা বিভাগের এক ছাত্রীর অভিযোগ, 13 ফেব্রুয়ারি কলেজে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা বিষয়ক একটি সেমিনার ছিল। মহকুমা শাসক অনুষ্ঠানের আয়োজক হলেও কলেজ অধ্যক্ষ ছাত্রছাত্রীদের দিয়ে হল ভর্তি করতে স্বয়ং মাঠে নামেন। বিকেল প্রায় 3টা। বহু ছাত্রছাত্রীর পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের একাংশ তখন বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময় রাজনগরের ওই ছাত্রীটি হলরুম থেকে বেরিয়ে যেতেই নজরে পড়ে অধ্যক্ষের। তার কথায় মেয়েটিকে পেছন দিয়ে বহুবার ডাকা হলেও সে কর্ণপাত করেনি, আর তাই মেয়েটিকে শাসন করেছিলেন মাত্র তিনি। প্রোগ্রাম চলছে, তার মাঝখান থেকে সে দৌড়ে পালাচ্ছে, আমি ডাকছি, সে কিন্তু দৌড়ছে। কি প্রোগ্রাম ছিল? আপনি ওকে থাপ্পড় দেবেন বলেছেন আর কানে ধরে উদ্বোস করিয়েছেন, আবার বলেছেন সোমবার দিন আসার জন্য। হ্যাঁ, কি হয়েছিল? এমন কি হয়েছে? কি অন্যায় ছিল স্যার? তাকে ডাকছি, প্রিন্সিপাল ডাকছে, তার সত্ত্বে সে দৌড়ে দৌড়ে পালাচ্ছে, কথা শুনবে না। কেন? এখন 12টার সময় আমাদের একটা মিটিং আছে। এখন আপনি কি আমাদের সামনে এই ব্যাপারে কিছু বলবেন? না, এই ব্যাপারে কিছু বলবেন। আপনি এই ব্যাপারে কিছু বলবেন?
কিন্তু মেয়েটির বাবা সোমবার ছাত্র সংসদে অধ্যক্ষের বিরুদ্ধে মানসিক ও শারীরিকভাবে হেনস্থার অভিযোগ করেছেন। মেয়ে ও তার বাবার অভিযোগ, অধ্যক্ষকে বারবার বলা সত্ত্বেও তিনি বাড়ি যেতে অনুমতি দেননি। কেন অনুষ্ঠান চলাকালীন হল ছেড়ে বেরিয়ে গেল, তার জন্য এপিসি ভবনের সামনে সহপাঠীদের সামনেই তাকে কান ধরে উঠবোস করান অধ্যক্ষ, এমনকি মারতেও উদ্যত হন বলে অভিযোগ। এখানে প্রিন্সিপাল সাহেব আমার মেয়েকে খুবই হেনস্থা করেছে, এর জন্য আমি উপযুক্ত বিচার চাই আপনাদের মিডিয়ার সামনে, আমি যেন পাই। তাহলে আপনার মেয়ে মানসিকভাবে? আমার মেয়ে মানসিকভাবে খুবই দুর্বল, খুবই মানসিকভাবে ভেঙে পড়েছে। কলেজে পড়াশোনা করবে কিনা সন্দেহ আছে, উচ্চশিক্ষামন্ত্রীর কাছে জানাবে। এই জন্য আমি বলেছি আমি মিডিয়ার কাছে আমি জানাবো। আপনি এটা স্বাধীনতার ব্যাপার, আপনি জানাতে পারেন 100 বার, আপনি গার্ডিয়ান হিসেবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বাস্তব বিবেচনা বুদ্ধি বিসর্জন দিয়ে শিক্ষা দপ্তর লেখাপড়া লাঠি তোলার উপক্রম করছে। এই অভিযোগে সোমবার রাজনগর দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের সমস্ত ছাত্র অনির্দিষ্টকালের ক্লাস বয়কটে বসল। এদিন স্কুলের প্রায় 700 ছাত্রছাত্রী মিলিতভাবে এই বয়কটে সামিল হয়। বাস্তব বিবেচনা বুদ্ধি বিসর্জন দিয়ে সরকারি ঘোষণা কার্যকর করতে গিয়ে শিক্ষা দপ্তর লেখাপড়া লাঠি তোলার উপক্রম করছে, এমনই অভিযোগ জানিয়ে সোমবার রাজনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সমস্ত ছাত্র প্রথম ঘন্টার পরই অনির্দিষ্টকালের ক্লাস বয়কটে বসল। এদিন স্কুলে 700-র মতো ছাত্রছাত্রী মিলিতভাবে এই বয়কটে সামিল হয়। প্রসঙ্গত, গত সপ্তাহে স্কুলের শিক্ষক বদলির জেরে রাজনগর থেকেও 9 জন শিক্ষককে অন্যত্র বদলি করার অর্ডার আসে। বিনিময়ে এখানে অন্য জায়গার মাত্র 2 জন শিক্ষক পাঠানোর সিদ্ধান্ত হয়। এতেই খুব চরম আকার নেয়। ছাত্রদের দাবি, প্রতিদিন 14টি ক্লাস একসঙ্গে হয়। এখন বদলির পর সাকল্যের টিচিং স্টাফ থাকলেন 13 জন, অন্য জায়গার 2 জন এলে সংখ্যাটা হবে 15। ছাত্রদের প্রশ্ন, এভাবে কি ক্লাস চলা সম্ভব? মাত্র 15 জন শিক্ষকের সবাই প্রতিদিন তো আসতে পারবেন? তবে যে এটাই যে আমাদের রাজনীতি স্কুলে 12টি ক্লাস, মানে 12টি ক্লাসে থাকা মানে 19 জন ছাত্র, 19 জন শিক্ষকের মধ্যে মানে ফার্স্টটি শিক্ষকে বদলি করছে এবং 13 জন শিক্ষক। এর মধ্যে আমাদের কোনো ক্লাস 1 মাস 2 মাসের মতো ক্লাস করে এর মধ্যে এটা উঠে নিয়ে গেছে, মানে কোনো প্র্যাকটিক্যাল নাই, স্যার নাই, শিক্ষক নাই। তার পরিবর্তে এখন আমরা শিক্ষক চাই এবং আমরা শুরু করতে যাচ্ছি। যদি শিক্ষক না পাই, টিচার নেই, এতজন স্টুডেন্ট থাকা সত্ত্বেও আমরা ক্লাস করতে পারছি না টিচারের অভাবে। তো আমাদের যতদিন টিচার দেবে না ততদিন আমরা ক্লাস করব না, স্কুল বন্ধ থাকবে, গেটে তালা। টিচারের জন্য আমরা আজকে ধর্মঘট করছি। কাল 2 দিন ক্লাস বন্ধ ছিল এবং কালকে আমরা পথ অবরোধ করব। এমনই আরো বহু স্কুলে শিক্ষক বদলি নিয়ে যুগপৎ অসন্তোষ জেগে উঠেছে। শীঘ্রই রাজনগর স্কুলে শিক্ষক নিয়ে উপযুক্ত সুরাহা না হলে লাগাতার ধর্মঘটে যাওয়ার হুমকি দিয়েছে ছাত্ররা এও বলে, আমরা চাই না বড় বড় দালান বাড়ি, জ্ঞানার্জনের জন্য স্কুলে দেওয়া হোক শিক্ষক, বাতিল করা হোক অবৈজ্ঞানিক শিক্ষক বদলি। স্কুলে টিচার না থাকলে আমরা ক্লাস করব কি করে? স্কুলে বড় বড় দালান তুলছে, এগুলি তুলে কি লাভ হবে? আমাদের স্কুলে টিচার নেই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শান্তি সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের সপক্ষে 3 বামপন্থী সংগঠনের ডাকে সোমবার উদয়পুর মহকুমার মির্জা অঞ্চল এলাকার শামুকছড়া বাজারে এক দীপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণ সরকারের অপপ্রচারের বিরুদ্ধে শান্তি সম্প্রীতি উন্নয়ন ও সৌভ্রাতৃত্বের সপক্ষে সোমবার শামুকছড়া বাজারে এক দীপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উদয়পুর মহকুমার মির্জা অঞ্চল এলাকার শামুকছড়া ভিলেজের ব্যাপক অংশের জনগণকে নিয়ে 3টি বামপন্থী সংগঠনের আহ্বানে ছিল এই দিনের কর্মসূচি। এদিন বিকেল 4টার পর শামুকছড়া ভিলেজের জনগণ দুদিক থেকে 2টি সুসজ্জিত মিছিল গ্রাম পাহাড় থেকে নেমে আসে বাজার এলাকার সিপিএম পার্টি অফিস প্রাঙ্গণে। সামনে এডিসির নির্বাচন, পুরনো কায়দায় নতুন নামে ত্রিপুরাল্যান্ডের দাবি দেওয়া, মানুষকে মিথ্যা কুৎসা রটিয়ে বিভ্রান্ত করার চেষ্টায় উত্তপ্ত করার চেষ্টা চালাচ্ছে। রাজনৈতিক এই অশুভ শক্তির বিরুদ্ধে পাড়ায় পাড়ায় মাঠে ময়দানের সাধারণ মানুষকে সঠিক দিশা দেখানোর দায়িত্ব নিয়ে এখন থেকে সমস্ত সংগঠনের কর্মী সমর্থকরা ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান এদিন নেতৃত্বরা। এদিন গ্রামীণ জনসভায় প্রধান বক্তা ছিলেন এমডিসি পরীক্ষিত মোরা সিং। এই রাজ্যের মধ্যে গরিবরা আক্রান্ত হচ্ছে, এইসব কথা মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। তো আমরা চ্যালেঞ্জ করে বলছি, এই রাজ্যের মধ্যে নারী অধিকার নেই, অস্তিত্ব নেই বলছেন সুদীপ রায় বর্মন। তো আমরা যুদ্ধ যমুনায় কি কথা বলবো? যুদ্ধ যমুনায় আমরা দেখেছি সেদিন, আমরা তো ভুলে যাইনি, আমরা তো সেদিন ত্রিপুরাতেই ছিলাম। অন্তত পক্ষে 1000
নির্যাতিত হয়েছেন। কমপক্ষে গণধর্ষণের পর 18 জন যুবক যুবতী মা বোনকে হত্যা করেছেন। এছাড়াও বক্তব্য রাখেন জিএমপির বিভাগীয় সম্পাদক চন্দ্রহংস জমাতিয়া এবং টিওআইএফ মির্জা অঞ্চল সম্পাদক নির্মল মুরা সিং।